এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয় কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয় কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের সাজানো ঘর, সেই প্রশাসন পাহারাদার, সেখানে আজকে বিএনপি বসছে, তো সেটাও তো তাদের জন্য সুখবর। কেন যে বসছো তুমি এই ঘরে, পাহারাদার কিন্তু আমার। জটিলতা এখনই দেখা দিয়েছে, আমি জানি না যে কি হবে। কি আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবু আয়নার রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু আয়নার রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতে জনাব আবু আয়নার রাজ্জাকি, আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না, তাইলে একটা বিষয় আসে কি মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3জন লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটার দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লড়াই হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিছে, আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। তারপরে আর কখন, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করত। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজেই হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি। কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন নাই, বাট প্রধানমন্ত্রী, তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর, এবং জনাব তারেক রহমান সাহেব আমি আবার একটু অভিবাদন জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানের সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, সেটা অন্য কথা। মানলাম না ইশতেহার যেটা ওনারা দিছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার, তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে। সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন। গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্নকক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট, পান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরো একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি হ্যাঁ না উত্তর আমি একবারে দেব, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি বুঝি না, রাইট। আমি কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না, ওনার মতো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু, সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়,
ঠিক জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে, ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক কেউ চিনবে না, তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধরে আনতেছি এই সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই বা সংস্কার কমিটিতে নিয়ে দ্বিমত না। আজকে যদি দ্বিমত না হইতো গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরো আগে আসতেন, আরো আগে আসলে হয়তো আরো সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এইটাও পারতেন হয়তো বা, যা আসলে আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে উনি ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটায় পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না। নাম্বার 1, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিজ। নাম্বার 2, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি, সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। কিন্তু আর যারা স্বাক্ষর করছে, তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয় তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হা হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে কেরিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। জি, ধন্যবাদ। আমি পান্না ভাইয়ের কাছে একটু আবার যেতে চাই। পান্না ভাই, যদি অর্থাৎ উচ্চ কক্ষে বিএনপির ইশতেহার অনুযায়ী গঠন করা হয়, নতুন করে রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যেহেতু নিম্নকক্ষে বিএনপি 2/3 ভোট পেয়েছে, সেখানে তাদের আইন পাশ করতেও তো তার আর কোনো জটিলতা নাই। দুইটা প্রশ্ন উত্তর যদি একটা আপনার শেষের প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে অবশ্যই তাদের কোনো সমস্যা না, তারা ব্রুট মেজরিটি পেয়েছে। যদিও ব্রুট মেজরিটি ইতিহাস বলে যে সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়, তারা এক না হয়ে ওঠার সুযোগ পায়। যাই হোক, এগুলো ভবিষ্যতেই বলবে যে বিএনপির ক্ষেত্রে আসলে কি হবে। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু করার নেই। হয়তো জামাত ইসলামী, এনসিপি যে 2-1 সদস্য বা স্বতন্ত্র বা অন্যান্য দলে যারা আছে, তারা একটু হইচই করতে পারবে, কিন্তু বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে। আর উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি বললেন যে জটিলতা, সেই তো পুরনো প্রশ্নটা বোধহয় ঘুরে ফিরে এলো যে জটিলতা একটা সৃষ্টি হবে। আমি জটিলতা এই জন্য বলছি, আচ্ছা জটিলতা হওয়ারও তো দরকার, ওখানেও তো তারা বেশিরভাগ আসন পাবে উচ্চকক্ষে। হ্যাঁ, বিএনপি ওখানেও তো উচ্চকক্ষ, যদি একেবারে পিয়ার পদ্ধতিতেও হয়, তো সেই ক্ষেত্রে আইন পাশ করার ক্ষেত্রে তো তেমন কোনো জটিলতা তৈরি হবে বলে মনে হয় না আমার মতে। তো সেই ক্ষেত্রেও বা বিএনপি কেন রাজি হবে না? বলে রাজি হবে না এই কারণে তাদের রিপ্রেজেন্টেটিভ কম যাচ্ছে, যদি ভোটের হিসাবে হয়। ভোটের হিসাবে পিয়ার পদ্ধতি হলেও তো ওনাদের আসন বেশি থাকছে, তো না যদি বেশি থাকছে, আর পিয়ার আর জনগণের ভোটের রেশিওতে যদি হয় তাহলে তাদের প্রতিনিধিত্ব কম যাবে উচ্চকক্ষে। এটাই সো এই কারণে তারা ওইটা চাচ্ছে। এই কারণে আচ্ছা, তারা যখন এই দাবিটি তোলে খুব ভালোভাবেই তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করেই এই কথা বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা একেবারে বাদ হয়ে যাবে, তারা কিন্তু এই হিসাবটা মাথায় নিয়ে বলেনি। তারা আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসলে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কম নয়। এবং একটু দেখা গেছে 2008 পর্যন্ত মানে পার্সেন্টেজে আওয়ামী লীগ সবসময় এগিয়ে ছিল, 35 থেকে 40% মধ্যে দুই দলেরই, বাট বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়েছে। যাই হোক, এই জন্য সংসদের নিম্নকক্ষে যদি হয়ে থাকে তার ভিত্তিতে বা আসনের ভিত্তিতে তারা এটা চাইছিল। দেখুন, আমার মনে হয় এ পর্যন্ত যাবে না, তার আগে অনেক ধরনের জটিলতা হবে। জটিলতা এখনই দেখা দিয়েছে, আমি জানি না যে কি হবে, কি হতে যাচ্ছে সকালে।
আমরা তো সবসময় সংশয় প্রকাশ করি, সংশয় প্রকাশ করাটাই আমাদের কাজ, প্রশ্ন তৈরি করাটাই সাংবাদিকদের কাজ। আশাবাদী নয় কেন আপনারা, সংশয়বাদী কেন? না, এখন তো শোনা যাচ্ছে যে বিএনপি তো বলছে যে এটা তো সংবিধানে নেই, সাংবিধানিক সমস্যা পরিষদ বলে আবার কি আছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন। বিএনপির একাধিক সূত্র বলছে যে তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায় না, তারা আগে এমপি হিসেবেই শপথ নিতে চায়, পরেরটা পরে। এদিকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আপত্তি আছে, যেহেতু তাদের মধ্যে সরকারই আয়োজন করছে শপথের, কিন্তু পেছনে তো জামাত আছে, এনসিপি আছে, তারা আপত্তি জানাচ্ছে। এরই মধ্যে আমরা তো এ ধরনের খবর পাচ্ছি, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, তবে একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। এটা তো সত্য কথা যে বিএনপি যেটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই, অতএব ঝামেলা হচ্ছে। খবরটা পাচ্ছেন সেটা পরিষ্কার খবর পাচ্ছে ঝামেলা কিছু একটা হচ্ছে, সেই ঝামেলাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বুঝতে পারছি। আমরা তো শপথ গ্রহণ বলেছিলাম, আপনারা এখানেও বলেছে যে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমি মনে করি না যে, এখনো বলছি, মানে এই কয়েকদিন আগে এসে বলেছিলাম যে নির্বাচন হবে কিনা, আপনি বিশ্বাস করবেন না, যথেষ্ট কনফিউজড, যথেষ্ট হয়ে গেল নির্বাচন হয়েছে। আবার এই কথাই বলেছিলাম যে আমাদের ধারণা যেন, আমাদের সংশয় যেন মিথ্যা প্রমাণিত হয়, এই কথাও বলেছিলাম। তার কারণ এই গভর্নমেন্টের কোনো কাজের প্রতি আমার কোনো আস্থা জাগে। ঐতিহাসিক নির্বাচন তো হয়েছে, এটা তো অস্বীকার করতে পারেন। ইতিহাস বলতে পারেন, সন্ধ্যার ভোট, মানে আমি না এগুলো আর বিতর্কের সৃষ্টি করতে চাচ্ছি না। যেহেতু আপনি বলেছেন ঐতিহাসিক হয়েছে, আওয়ামী লীগের সময় দিনের ভোট রাত 10টা থেকে শুরু হয়েছিল, আগের রাত 10টা থেকে, আর এই ভোট এই 2026-এ 12ই ফেব্রুয়ারি ভোট আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সেদিক থেকে ঐতিহাসিক। আওয়ামী লীগের মতো একটি দল নেই, সেদিক থেকে ঐতিহাসিক। এই ভোটটা আরো এগিয়ে, আগের দিন রাতে কিন্তু সন্ধ্যা থেকে আওয়ামী লীগের জন্য লাভ হয়েছে। আওয়ামী লীগকে আমরা যে কারণে অপবাদ দিয়ে আসছি, কেন শুরু হয়েছে বলে আপনি জানেন না? আপনি ফুটেজ দেখেননি? ব্যালট পেপার খোলা, ওই গণভোটের ব্যালট পেপার সামনে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে, ওপেন ব্যালট বাক্সের উপরে, তারপরে আপনার রেজাল্ট শিটে সিগনেচার নেওয়া। আওয়ামী লীগের সময় এটাই ঘটেনি, সিল মেরেছে গণহারে আগের রাত থেকে, কিন্তু রেজাল্ট শিটে সিগনেচার দিয়ে নাও পোলিং এজেন্টদের, এটা তো ভাই ফুটেজে ধরা পড়েছে, কোনো লাল গল্প নয়, তাই না? তো আপনি সেদিক থেকে ঐতিহাসিক, হ্যাঁ, নানান কারণ ঐতিহাসিক। এবং ঐতিহাসিক আরো একদিক থেকে, পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচন পাবেন না, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একটা নির্বাচনের আগের রাত পর্যন্ত মানুষ কনফিউজিং অবস্থা থাকে, এই নির্বাচন হবে কিনা। আচ্ছা, রাজ্জাকি, কালকে শপথ গ্রহণ হচ্ছে নতুন সরকারের, সেখানে প্রথমে এমপিদের শপথ পড়াবেন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রী পরিষদ সভা শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আগের যে বাংলাদেশের সেই সংবিধান আইন অনুযায়ী এমপিদের শপথ পাঠ করাতেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এই বিষয়গুলো। কিন্তু এবারে যে সিইসি পড়াবেন, এখানে আইনি কোনো জটিলতা দেখেন কিনা? বা না, এটা বোধহয় পড়াইতে পারে। আমি যতটুকু জানি যে ফাইনালি যদি স্পিকার, যেমন স্পিকার পদত্যাগ করছে, স্পিকার কোথায় আছে আমরা জানি না, বাট উনি পদত্যাগ পত্র দিচ্ছেন এইটুকু আমরা জানি। প্লাস ডেপুটি স্পিকার মানে হি ইজ ইন কাস্টডি, জেলখানা। তো আপনি তো ধরেন এই মুহূর্তে সে বোধহয় বিয়ের আসামি, একটা হত্যা মামলার আসামি হিসেবে উনি আছেন। তো আমি যতটুকু বিধানে হত্যা মামলার আসামি থেকে দিয়ে তো আপনার ওত পড়াইতে পারেন না। তারপর রাষ্ট্রপতি মনোনীত যাকে করবেন পারেন। আর এরকম ক্ষেত্রে যদি কেউ খুঁজে না পাওয়া যায়, তাইলে গেজেট নোটিফিকেশন হওয়ার পর ইন 3 days সর্বোচ্চ প্রধান নির্বাচন কমিশনার পড়াইতে পারেন। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম, সেই হিসাবে কোনো অসুবিধা হচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জামায়াতের ব্যাপারে একটা হাইব্রিড হচ্ছিল, তারা ক্ষমতায় যাচ্ছে, ফলাফল দেখা গেলো কিন্তু উল্টো। জামাতের পরাজয়, এরকম পরাজয় হওয়ার কারণটা একটু বলবেন? কেউ বলছেন নারীদেরকে অসম্মান করা কিংবা ৭১-কে স্বীকার না করা, এই বিষয়গুলো প্রভাব পড়েছে নির্বাচনে। না, আমি এবারের নির্বাচনে আমি উল্টোভাবে দেখতে যে আপনার এগুলোর জবাব আমি দিব। তার আগে যদি আপনি আসেন যে এবারের নির্বাচনে সবাই খুশি, আমার কাছে মনে হয়। আমি যেখানে ভাই খুশি হতে পারেন না, ভাই খুশি হতে পারেন না, আমি ভাইকে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। উনি তো বলছেন যে দেশের মানুষ সংশয়ে ছিল, যেমন ধরেন আপনি, নির্বাচন হবে। আমি একদম নিচের থেকে আসি, মানে ওই যে অন্যান্যরা পাইছে 8টা আসন, অন্যান্যরা তো খুঁজে পাবেন না, এই একটা ও একটা ওটা বাদ। তারপরে নিচের থেকে যদি আসি, এনসিপি পাইছে 6টা আসন। আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এনসিপি ফ্রম ডে 1 আমি দেখি নাই কেউ অ্যাকসেপ্ট করছে তাদেরকে, মিডিয়ায় বা ইন্টারভিউতে আই না, কেউই না, তাকে যে যাই বলুক ওটা নিয়ে আমার।
কিন্তু আলটিমেটলি কিন্তু তারা 6টা সিট পাইছে। তো 6টা সিট যে পাইলো এতে তাদের খুশি তারা, আমি মনে করি। কেন খুশি? তাদের প্ল্যাটফর্মই থাকতো না, যাদেরকে বলা হয়েছে একটা সিটও পাবে না, 6টা সিট তারা পেয়েছে। কিন্তু কিভাবে পেয়েছে রাজাকি ভাই? এটা তো ভোটে। আমি তো কাদের ভোটে? না না, আমি সাদা মাটা দেখলে তো ভোট। না, কাদের ভোটে? জুলাই চেতনার পক্ষে যারা। না, জামাতের ভোটে তো। না না, জামাতের এত ভোট নাই, সেটাই ব্যাখ্যা আসতেছে। জামাতের এত ভোট নাই। জামাত বরং এনসিপিকে নিয়ে, এনসিপির পক্ষে যে সেন্টিমেন্টটা কাজ করছে, জামাত গেইন করছে। এই কাজটা যদি বিএনপি করত, আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভাই, আমি ধরেন শেখ হাসিনাকে সরাইছি, আমরা আন্দোলন করছি, সরাইছি, ভালো কথা, যাক। একটা আন্দোলন এরকম আর একটা আন্দোলন কিন্তু 15 বছর লাগতে পারে, এটা এভরিডে হয় না। তো সেক্ষেত্রে ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর কিন্তু ওরা আর ওই জায়গাটায় থাকতো না, যেটা আমরা মনে করি। আমরা বোধহয় এমন একটা শক্তি উত্থান হইতেছে, এই উত্থান বোধহয় দমানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি তাদেরকে, বিএনপি কিন্তু অনেক খুচরো দলকে অ্যাকোমোডেট করছে একটা সিট দিয়ে, যাদের নাকি দলের প্রেসিডেন্ট রেখে বাইরে সেক্রেটারি নাম পাওয়া যায় না, এদেরকে গিলে ফেলা যাইতো। কিরকম? দিলাম, থাকো, 20টা সিটই দিতাম, 10টা সিট দিতাম, 2টা মন্ত্রণালয় দিতাম, চলে আসতো নিয়ে। আমার ওপিনিয়ন, এটা বিএনপির সাথে তো আমার বনবে না, এটা ওনাদের ব্যাপার। সুতরাং এনসিপি খুশি কেন? তার প্ল্যাটফর্মটা থাকলো। এখন কিন্তু এটা কলেবর বৃদ্ধি করবে সে আস্তে আস্তে। এইবারে আসেন জামাত। জামাত এককভাবে তার অর্জন কিন্তু 3টে সিট, আমার জানা মতো এককভাবে 3টে সিট অর্জন তার। আর একবার 14টা পেয়েছে, একবার 18 পেয়েছে, সেটা বিএনপির সাথে একত্রে জোট করে মন্ত্রী হয়েছে 2জন। কাজে আমি এককভাবে যদি যাই ওই জায়গাটায়, 3টার কাছ থেকে যদি সে 66টা আসে, 3/22 68, তাহলে অলমোস্ট 3 23 69, প্রায় 23 গুণ। এটা তার জন্য বিরাট অর্জন। প্লাস 3টা কোথায়, কোন নির্বাচনে পেয়েছিল? তারা একক নির্বাচনে শেষ ভোটে কত পেয়েছে? 1900, তারপর লাস্ট করলো 2001-এ। 2008 তো জামাত করেনি, করেছে? হ্যাঁ, 2001-এ করলো না, 2008-এ 2001 একে করেছে। হ্যাঁ, আর 2008 ছিল না, তাহলে 2001 কে কয়টা পেয়েছে? 18টা। আপনি সেটা দিয়ে রেশিও টানবেন না, 3টা দিয়ে রেশিও টানবেন? না, সেটা তো বিএনপির সাথে জোট ছিল। ও আচ্ছা, আপনি সেটা তো বিএনপির সাথে জোট ছিল, আমি সেটা বলছি। আচ্ছা, তাহলে তার বাড়ছে অলমোস্ট 23 গুণ। সে খুশি হবে না কেন? এবং তার ভোটার আমাদের 37 সামথিং ভোট পাইছে। এরা যে সব তার ভোটার কি ভোটার না, সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখবো, কিন্তু আজকে পর্যন্ত তো তাই। এখন তাহলে সেও খুশি, এবং সে একটা শক্ত বিরোধী দল হয়েছে। আচ্ছা, তারপর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ লড়াই হইতেছে। আলটিমেটলি যদি দলীয় ইশতেহারও করেন, তাহলে আমি জানি না কোনটা করবেন, গেল এটা, সে খুশি। আসেন তারপরে বিএনপি, কেন খুশি হবে না? বিএনপি তো আলটিমেটলি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যখন গেছে এটা খুশি হওয়ার কথাই। এবার আসেন আওয়ামী লীগ, কেন খুশি হবে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো এনসিপি আর জামাত যে জোয়ার উঠছিল, ক্ষমতায় চলে যাবে, তারা ক্ষমতায় যাইতে পারে নাই, তারা অ্যাবসলিউটলি আওয়ামী বিরোধী শক্তি। এনসিপিকে তো আওয়ামী লীগের কোনো প্রমাণ যুক্তি ছাড়াই 100% এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি। সুতরাং এতে শেখ হাসিনা খুশি। চতুর্থ খুশি কি? আওয়ামী লীগের আরও একটা খুশির ধাপ আছে, পুরা প্রশাসন তার 16 বছরে সাজাইছে, এমন কোনো সেক্টর নাই। পান্নাবাই উপর দিয়ে আমার যাই বলুক না কেন, ভিতরে মানতে হবে তার সাজানো ঘর, সবকিছু 16টা। আমি মানবো না কেন? আমি আওয়ামী লীগ নাকি? আমরা আওয়ামী লীগ হিসেবে বলছি না, আলোচক। যে সাজানো ঘর মানে কি? প্রশাসন কিন্তু বাংলাদেশের পাহারাদার। কিন্তু সাজানো ঘরে কিন্তু 18 মাসে রংচং করা হয়েছে, রদবদল হয়েছে, নিয়োগ হয়েছে। সেটাই বলছি, সেই রংচং করা হয়েছে, সেটা ভাল লাগে নাই, না লাগায় ফাইনালি একটা নির্বাচন আসলো। এখন সেই ঘরে ধরেন বিএনপি বসবে, তাহলে আওয়ামী লীগের সাজানো ঘর, সেই প্রশাসন পাহারাদার, সেখানে আজকে বিএনপি বসছে, তো সেটাও তো তাদের জন্য সুখবর। কেন? যে বসছো তুমি এই ঘরে, পাহারাদার কিন্তু আমার। এগুলো তাদের কাছে আওয়ামী লীগ খুশি। তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা। এই সব দলই মোটামুটি এইরকম একটা নির্বাচন আপনি মানে বাংলাদেশে কখনো ঘটে নাই। এখন বলতে সবাই খুশি আমার কাছে মনে হয়, এবং এই নির্বাচনে সবাই খুশি। এখন আপনি বলতে পারেন সেক্ষেত্রে তো ঐতিহাসিক বলা যায়। ঐতিহাসিক আমি বলবোই, সেটা যদি ব্যাখ্যা দেন আমি দিব। আমি ব্যর্থ, আমি বলছিলাম ইউনূস সাহেব একটা নিকৃষ্ট নির্বাচন দিবেন, আমি ক্ষমা চাচ্ছি, আমার গবেষণায় ভুল ছিল। উনি একটা উৎকৃষ্ট নির্বাচন দিচ্ছেন, কিন্তু কেন দিতে পারলেন যদি সুযোগ হয় বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যদি মঞ্জুর আলম পান্না, আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে উনি বলেছেন আসলে সব দল খুশি,
আমরা তা দেখলামও, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটি রাজ্জাকি ভাই বলেছেন, সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল, জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি, অন্তত এই জায়গা থেকে। সেটাই বলছি, জি ভাই, সবাই খুশি। এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশেষ একটি অংশ অথবা জামাতের একটি অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মবতন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না, এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে। জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি ঘটিয়েছে। কি আশা করেন সামনে মবতন্ত্র হবে কি হবে না? কমবে তো বটেই, কমবে বটেই, মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি, ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে। এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আসার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই। কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে, যেটা রাজ্জাকি ভাই প্রথমে বলছিলেন? তো খুব স্বাভাবিক, আমরা চাই। এবং এই যে টক শোতে যারা আসেন, তাদের এই অংশটাকে বাদ দিন প্লিজ। ওই যে উত্তপ্ত কথাবার্তা বলে, মানে ঝগড়াঝাটি বাধায় দেয়, এবং ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি, বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী। গণমাধ্যম যেমন দায়ী, এটাও দায়ী। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, প্রতিহিংসা না থাকুক। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা, এটা আপনিও চান না, দেশের মানুষও চায়নি। কিন্তু ভোটের দিক হিসাব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে। সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন? বা এই উত্থানকে আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক ক্ষমতার দক্ষতার জন্য? কি মনে হয় আপনার? এটা একটা ভ্যালিড কোশ্চেন, যে জামাত আরো এগিয়ে যাবে কিনা। আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে, মানে ফোরকাস্টিং এর জায়গাতেও 23 গুণ ওরা উত্থান হয়েছে। তার নানান কারণ আছে। দেখুন, জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে এই 18 বছর। সমাজ মানে কি বলে এটাকে, এই শব্দটা আমি বলে দিলাম, মানে এটা শব্দটা গ্রাম ভিত্তিক। হ্যাঁ, ওটা তো আছেই। জামাতের রোকন সদস্য সম্ভবত 2008 সালে ছিল 15,000, সেটি বেড়ে হয়েছে, আমি দ্য ডিপ্লোম্যাটের পরিসংখ্যান বলছি, দ্য ডিপ্লোম্যাট বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে, আওয়ামী লীগের সময় 2023 সেপ্টেম্বরে, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল, প্রকাশ হয়েছিল। ওইখানে দেখাচ্ছে যে 15,000 থেকে তারা এই 15 বছরে বা 14 বছরে 70,000 সামথিং তাদের রকম সদস্য, এবং তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। দেখুন, এর মধ্যে আরো অনেক কারণ আছে।
তাহলে নিম্ন আওয়ামী আয়ের লীগের দমন পীড়ন ওদেরকে আর উত্থান বাড়িয়ে দিল, এটা বিষয় অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল, তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি। তাদের যে সাংগঠনিক ভিত্তি, আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য প্রেসিডিয়াম মেম্বার হয়ে যেতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। কয়েক কোটি টাকা, মানে দল বুঝে অবস্থা। তো শিল্পপতিরা হচ্ছে না, বড় বড় পদে যাচ্ছে না বড় দুই দলের, কিন্তু জামাতে এটি সম্ভব না। এবং এর আগেও বলেছি, জামাতের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক ছাত্র শিবির করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাদের ব্যাংকিং সেক্টর, তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ। যে দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরি অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়, অনেকটা কমিউনিস্ট পার্টি টাইপের। আগে যেমন কমিউনিস্ট পার্টি যে প্র্যাকটিসটা করতো, যাই হোক। কিন্তু এই যে ভোট বাড়লো, দেখুন আমার কিন্তু এই ভোটে অনেকেই বলছে যে 100% সহি শুদ্ধ তো ভোট হয়নি। আগের দিন থেকে ভোট মারা শুরু হয়েছে, সিল মারা শুরু হয়েছে, কিছু না কিছু ঘটেছে। টিআইবি যে রিপোর্ট দিয়েছে আজকে, সেখানেও বলছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তার মানে বলেনি কিন্তু 100% বা 90% বা 95% বলেনি, কিছু ঘটেছে। এবং এটি সত্য কথা, গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ, আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না, নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং গ্রাম পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। এটাই বাস্তবতা। যদি আবু রাজ্জাকী, আমি যদি আজকে নুরুল হক নূরের একটা বক্তব্য, তিনি বলেছেন জামাতের এই উত্থান অশনি সংকেত, জামায়াতের উত্থান ঠেকাতে গবেষণা করার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন এবং এখনই পদক্ষেপ নিতে হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর সহ আলোচক। আপনি প্রশ্ন করছেন উত্থানের কারণ উনি কিছু বলছে, আর নূর সাহেব বলছেন এটাকে দমাতে হবে, এই তো বিষয়। এই উত্থান কেন হইল তার, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই দেশের মানুষ, আপনি যেমন মান্না ভাই একটা ভালো কথা বলছে যে জামাত খুব ক্যালকুলেটিভ, তারা বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, এই কোন টাকা দিয়ে করতেছে সেটা সেকেন্ডারি, ওইটার ব্যাখ্যা তো আমার কাছে নাই, তাই না, তার ফান্ড, বাট কাজগুলো যে করতেছে সেখানে তারা কর্মসংস্থান তৈরি করতেছে। আপনার সব দলেরই সেটা ভাবা উচিত যে আমার যারা কর্মী থাকবে তাদের জন্য কর্মসংস্থান আমার দরকার। কর্মসংস্থান যত আপনি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, তাইলে পরে পরিবেশ সুন্দর থাকবে। তা নাহলে তো আপনার যত বড় দল, এত লোক আপনি অ্যাকোমোডেট করবেন কেমনে, তাদের সার্ভাইভালের ব্যাপার থাকে। সুতরাং ন্যাচারালি আমি কোনো দোষ দিচ্ছি না, আমরা বিগত 53 বছর যাবতই দেখতেছি যে বাজারে কতগুলো জিনিস প্রচলিত, এই চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচার, তিনটা বিষয় যদি আনি, এর ভিতরে দুর্নীতিটা কিন্তু এলাকায় মহল্লায় হয় না, ওটা প্রাতিষ্ঠানিক। টাকা পাচার সেটাও লিমিটেড লোকেরা করে, ব্যাংক লুট করে পাঠিয়ে দেয়, যেমন নানান। চাঁদাবাজিটার এফেক্ট কিন্তু সাধারণ লোকের উপরে পড়ে, 18 কোটি লোকের উপরেই পড়ে। এটা মাঠে এই কাজটা চলে। তো সামহাউ তাদের সম্পর্কে এই ধারণাগুলো আছে, যেহেতু পান্না ভাই বলছে তাদেরকে প্রোভাইড করতে পারে, সুতরাং তারা চাঁদাবাজিতে থাকে না। কিংবা মানুষের বিশ্বাস, তারা নাকি হাদিয়া নেয়, হোয়াট এভার ইট ইজ, সেটা উইদিন দেয়ার কমিউনিটি, সাধারণ লোকের কাছে আসে না। তাহলে চাঁদাবাজ বিরোধী একটা বিষয়, মানুষ বিনা কারণে চাঁদাবাজ বিরোধী। কারণ আপনি যারা চাঁদা নেয় তারা কিন্তু দলীয় ছত্রছায়ায় নেয়, যে যখন নেক দলীয় ছত্রছায়ায় নেয়। এই চাঁদাবাজ বিরোধী হিসাবে তাদের উপর আস্থা হয়েছে। এবং একটা দ্বিতীয়, এনসিপির যেহেতু অন্য কেউ অ্যাকোমোডেট করতে পারেনি, তারা অ্যাকোমোডেট করছে, একটা বিশাল সেন্টিমেন্ট কাজ করছে যে জুলাই চেতনার পক্ষের, সেই ভোটগুলো তারা পেয়েছে। এটা তো উত্থান একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো 68টা আসন তারা পেয়েছে, এনসিপির 6টা আমি বাদ দিই এখনো। এই 68টা আসন যদি তারা অ্যাটলিস্ট চাঁদা মুক্ত রাখতে পারে, এই সিটগুলো কিন্তু ফিক্সড হবে, আপনি কোনোভাবে নিতে পারবেন না। এই উত্থান ঠেকাতে পদক্ষেপ নিতে হবে বলেছেন নুরুল হক নূর, কি করবে, কি পদক্ষেপ নিতে হলে জামাতরে করাপ্ট বানাইতে হবে, জামাত চাঁদাবাজি করতে হবে, জামাতের টাকা পাচার করতে হবে, জামাতের দুর্নীতি করতে হবে, তাইলে পরে জনগণ তাকে কি করবে। কিন্তু ঠেকানো মানে, যদি আপনি যে ভোট হইলে আপনি ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? আমি আবারও বলছি, জামাত বাদ দিয়ে অন্য যারা পাশ করছে তারাও যদি মনে করে তার নিজ এলাকা চাঁদা মুক্ত রাখবে, তাহলে তার জায়গা ফিক্সড হবে। মনে রাখতে হবে তার 23 গুণ বৃদ্ধি হয়েছে। এইটা শুধুমাত্র এই সূত্রের উপরে যে সাধারণ জনগণ মনে করছে দুইটা বিষয়, এক, জুলাই চেতনার পক্ষের শক্তি এসে আশ্রয় দিছে, জামাতে আমি জুলাই চেতনার পক্ষে বলি আর বিপক্ষে বলি অন্য কথা। দুই, চাঁদাবাজি
বিরুদ্ধে তারা এটা মানুষ ভোটাররা একটা আস্থায় নিছে। এবার আসেন আরেকটা বিষয় দেখতে হবে আমাদের। এবার সংসদে যে 3টা দল আছে, 3টা দলই কিন্তু দাবি মোতাবেক বিগত সরকার দ্বারা নির্যাতিত। 3টা দলই, যদি বলি জামাত, যদি বলি বিএনপি, যদি বলি এনসিপি, 3 দলই কিন্তু নির্যাতিত। এনসিপি তো তখন ছিল না, এনসিপি তো পরে হয়েছে, তখন ছাত্ররা ছিল। এই ছাত্ররা তো নির্যাতনের শিকার হয়। ঠিক আছে, না এরাই নাহিদরাও টর্চার্ড হয়েছে, বিষয় বিরোধী ছাত্র আন্দোলন ছিল, টর্চার্ড হয়েছে। আমি তার পক্ষপাতিত্ব করছি না, আমি বলছি তারা নির্যাতিত। তাহলে এই পার্লামেন্টটাকে আমরা একটা বিষয় দেখতে চাই। আমি বলছি না আপনি আওয়ামী লীগের লোক ধরেন আর জবাই করেন, ন। আপনি যারা অপরাধী, পান্নাবাই একমত হবে যদি সচেতন লোক, যে তাদের বিচার হোক, যারা অপরাধী তাদের বিচার হোক, তাদের বিচারের পর আপনি স্বাধীন দেশে তারা যাতে রাজনীতি করতে পারে সেই চিন্তায় চলে যান। কিন্তু আমি দেখতে চাই যে 3টা দলই যখন নির্যাতিত, ওই বিচারগুলায় যাতে কোনো রকম ত্রুটি না হয়। তাহলে এবং এই বিচারে যদি ত্রুটি হয়, তাহলে জনগণ জাজমেন্টে নিবে কোন দলটার কারিশমায় বিচার প্রলং হচ্ছে বা হচ্ছে না, এটাও কিন্তু সামনের জাজমেন্টে আসবে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আলোচনার শুরুতে একটু মঞ্জু আলম পান্নার কাছে যেতে চাই। মঞ্জু আলম পান্না, জুলাই সনদ বিষয়টা পাশ করবার জন্য হোক, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের একটা আয়োজন হয়েছে এবং গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে এবং দেখা গেছে সেখানে 60.something মানুষ ভোট দিয়েছে গণভোটে, সেখানে হাঁ জয়যুক্ত হয়েছে। এখন আগামীকাল যদিও বলি শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে নিম্নকক্ষ গঠিতই হয়ে যাচ্ছে। উচ্চ কক্ষে কি হতে পারে বলে, উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে বলে মনে করেন? কি জুলাই সনদের বাস্তবায়ন অনুসারে হবে, নাকি আসলে বিএনপি দেয়া ইশতেহারে এই পদ্ধতিতে হবে বলে আপনি কি মনে করছেন? আর যদি হয়, কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? জেনারেল, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রাজ্জাকি ভাই দিয়ে শুরু করলে ভালো হতো, যোগ্য মানুষ, লয়ার মানুষ। যাই হোক, প্রশ্ন এখন করেছেন, দেখুন গণভোটটাই আমার কাছে বিতর্কিত। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এই গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে যে গণভোটে মানুষ ভোট দিল বেশি আর সংসদ নির্বাচনে মানুষের ভোট প্রদানের হার কম। অর্থাৎ গণভোটে ভোট পড়েছে 60.26% আর সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%, যেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। গণভোটের প্রতি মানুষ এত আকৃষ্ট হয়ে গেল, যেখানে গণভোটে হ্যাঁ দিবে নাকি না দিবে, যেখানে 84 প্রস্তাবের বিপরীতে 48টি প্রশ্ন ছিল, 48টি প্রশ্নের কে কনসাইজ করে 4টিতে নিয়ে আসা হয়েছে এবং একবারে আপনাকে হ্যাঁ না বলতে হবে। এই যে তুমুল বিতর্ক, এই বিতর্কের মধ্য দিয়ে আবার সেখানে ভোট প্রদানের হার বেশি, মানুষ যেখানে কনফিউজিং যথেষ্ট পরিমাণ করে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ভালো করে বুঝেন কিনা যে কটা প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রশ্ন আপনি বুকে, আমি বুঝি না ভাই, আমি নিজে সহজ সরল ভাষায় কথা বলছি, আমি বুঝি না। অক্ষর জ্ঞান তো কিছুটা আছে, শিক্ষিত না হই, অক্ষর জ্ঞান তো আছে, তাই না? আমি তো বুঝি না, অনেস্টলি স্পিকিং। সেখানে গণভোটের সব হ্যাঁ না কেউ কেউ দিয়ে দিল। আর যেখানে বিএনপি গণভোটের তো সাইলেন্ট ছিল, হ্যাঁ না এর ক্ষেত্রে সাইলেন্ট ছিল, সমালোচনা এড়ানোর জায়গা থেকে তারেক রহমান একবার বলেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে নির্বাচনের প্রচারণায়, একদিন বলেছেন হ্যাঁ এর পক্ষে ভোট দিন। আর বিএনপি কি আসলে কেমন ছিল, হ্যাঁ নাকি না? না, তারা তো এই গণভোটের এই যে জুলাই সনদ প্রস্তাব, আইনি ভিত্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে তো ফ্রম দ্য বিগিনিং তাদের আপত্তি। তারপর দেখা যাচ্ছে যে জনগণকে হয়তো কেউ কোনো বিশেষ শক্তি ভুলভাল বোঝাতে পারে, ও তোমরা সংস্কারের পক্ষে না। আচ্ছা, সংস্কারের পক্ষে না, সংস্কারের পক্ষে তো আমরা সবাই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আজকে আমার পার্সোনাল একটি পডকাস্ট আছে, আপনি জানেন, সেখানে বিচারক মাজদার হোসেন সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি তো সংস্কার কমিশনের সদস্য ছিলেন, উনি তো ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য আর একজন ঐতিহাসিক ব্যক্তি, যে ইতিহাসে যার নাম জড়িয়ে আছে, বিচারক মাজদার হোসেন সাহেব, তিনি তো ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারতো, আমাদের আশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করবে, কিচ্ছু না। যে সেখানে আইন উপদেষ্টা বিচারকদের উপরে চোখ রাঙান, আইন উপদেষ্টা ইনডিরেক্টলি নির্দেশ দেন, এটাই কি সংস্কার? অতএব এই যে সংস্কারের প্রস্তাব, এই যে জুলাই সনদ আর সরকারের ইচ্ছা বা সরকারের যে ভরকেন্দ্রগুলো বা সরকারের বিহাইন্ড দ্য স্ক্রিন যারা সরকার চালিয়েছে,
তাদের মধ্যে এই সংস্কার নিয়ে নানান ধরনের জটিলতা আছে। আচ্ছা, আমি মূল প্রশ্ন আছি উত্তরে, সেটি হচ্ছে আমাকে একটু বোঝান, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ খুব ভালো প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি থাকবে না একজনের ক্ষেত্রে খুব ভালো প্রস্তাব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের মানে ক্ষমতার ভারসাম্য আনাবে, খুবই ভালো প্রস্তাব। কিন্তু এই যে গণভোটটা কি প্রয়োজন ছিল? আমি প্রথমে বলেছি এটি সংবিধান সম্মত নয়। দ্বিতীয় কথা হচ্ছে 2/3 ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। এর আগে সংবিধান সংস্কার হয়েছে না? হয়েছে তো। এর আগে তো নানান আইনের সংস্কার হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে, তার জন্য গণভোট প্রয়োজন আছে? আচ্ছা, এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সংস্কার প্রস্তাব বিএনপি যা ইচ্ছা করতেই পারে। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটি কেন, কোন উদ্ভট চিন্তা থেকে এটি এলো? এবং একই সঙ্গে প্রশ্ন, এটির দাবি তো মূলত এনসিপি এবং জামায়াতে ইসলামীর ছিল, তাই না? সেই এনসিপি কেন এত কিছুর পরে, এত দিন পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, আজ কিবার রোববার আজকে তারা গেছেন বঙ্গভবনে স্বাক্ষর করতে? আপনি বুঝতে পারছেন না খেলাগুলো কোথায়? যারা প্রস্তাবক, যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, যারা এটা করতে যান প্রাণ দিতে মরিয়া হয়ে আছে, তারা কেন এতদিন পরে একেবারে নির্বাচন পরে গিয়ে স্বাক্ষর করতে গেল? তার আগে কেন স্বাক্ষর করলো না? এই প্রশ্নগুলো পাল্টা আপনাদের কাছে। তাহলে এটি নিয়ে কি হচ্ছে? তারপরে উচ্চকক্ষ গঠন হচ্ছে কি হচ্ছে না আমি একটু জানতে চাই। যদি গঠন হয় তাহলে কিভাবে গঠিত হওয়া উচিত? বিএনপি তো বলে আসছে যে আসনের ভিত্তিতে, আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষ গঠন করতে চায়, আর জামায়াতে ইসলামী চায় পিয়ার পদ্ধতি। হ্যাঁ, সো এটা তো এখনো নিষ্পত্তিহীন অবস্থা আছে, নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হলে কোনো জটিলতা তৈরি হবে, জটিলতা তো সৃষ্টি হতেই পারে। জামায়াতে ইসলামী 68 আসন নিয়ে আছে, আরো 6টা তাদের সহযোগীদের। সো এতগুলো আসন নিয়ে তারা তো শক্তিশালী বিরোধী দল হিসেবে উপস্থিত হয়েছে, জটিলতা অবশ্যই তৈরি হবে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অভিনয় রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক, দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, তারা দুজনেই বেশ প্রাণবন্ত আলোচনা করেছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সেই কারণে আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান, ভালো থাকবেন সবাই এবং সেই সাথে কামনা করছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক আগামী দিনগুলোতে।